ওই সংলাপটা যদি আবার তুমি ইয়ে করো। তো একটা বইয়ের মধ্যে একটা সুন্দর ডায়লগ, তোমার কথাটা ছিল যে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা হওয়া সত্ত্বেও যে তারা এত সুন্দর মানে ডায়লগগুলি অমিতাক্ষর ছন্দে এইগুলি তারা বলতে পারতো। এর মধ্যে একটা ডায়লগটা আমি একটুখানি শোনাইতেছি। এই যে সুন্দর সুন্দর ডায়লগ, এর মধ্যে একটা ডায়লগ, শোনো প্রিয়ে, অদ্য মোর পূর্ণ হলো নির্বাসন কাল, মুক্ত আমি বনবাস হতে, আমাকে ফিরাইয়া নিতে আসিয়াছে ওই সাম্রাজ্যের রমত্ব প্রদান, উপেক্ষিছে রত সহ অদূর সন্নিধ্যে, হাসিমকে দাও গো বিদায়, বিদায়ের শুভ মুহূর্তে মোর ফেলো না তো বিন্দু অশ্রুজল, অভিমান নাহি করো প্রিয়ে, জ্ঞানহীনা নহ তুমি, ভালো মন্দ বিচারের শক্তি আছে তব, কে ভেবে দেখো কে বা তুমি আর কে বা আমি, তোমাকে নিয়ে যাব রাজ্য মাঝে মৌ, স্থাপিত তোমাকে রাজসিংহাসনে, রানীর আসনে, সম্ভবে কি তা ওই একটা অট্টহাসি, একটা ব্যঙ্গ হাসি। এই যে সুন্দর সুন্দর কাজগুলি, এই যেটা পার্টিকুলার এই যে ডায়লগটা, এটা কে করছিল, কোন সময়? লক্ষণ দায়, লক্ষণ মিশ্র। আচ্ছা আচ্ছা, কোন নাটকে? এই নাটকটা নাটক ভুলে গেছি, মানে আমার এইটা মনে আছে। তুমি তো নাটকের মধ্যে যাত্রাপালায় গানও গাইছো, তুমি যদি এক দুটো আমার গানের শোনাও, কোন গান? আচ্ছা, অনেক সময় যে বইয়ের মধ্যে যে গানগুলি আছে, অনেক সময় আমরা সেই গানগুলি আগে সেই বাবার তো দিয়া অনেক সময় আমরা গান রচনা করি, যেমন একটা যেমন অহল্যা করে একটা বই আছে। আচ্ছা, এই মানে অহল্যাকে একজন মুসলিম মানুষকে সে জল দিছিল বলিয়া, সে জল দিয়া মানে তার মানে শান্তি নিবারণ করছিল, মানে জল দিয়া তারে তৃষ্ণাটা মিটাইছিল। এই তৃষ্ণা মিটানোর জন্য অহল্যার বাবাকে এবং অহল্যাকে আমার সমাজের যে আগের যে একটা কড়াকড়ি ব্যবস্থা ছিল, সেই ব্যবস্থা এদের সমাজচ্যুত করা হয়েছে, এমনকি তারে হিন্দুত্বকে পর্যন্ত বর্জন করা হইতেছে, এইরকম অবস্থা ছিল। তখন ওই সে চাইছিল তার মেয়েটাকে গলার টিপা মানে মাইয়া ফেলাইতো ওই সেই পণ্ডিতে। আচ্ছা, তখন ওই তো মন্দিরে গিয়া দুনিয়া ঢুকছে, তখন এর মধ্যে একটা গান ছিল, একটা করুণ কণ্ঠের গান। এই গানের একটু আমার মনে আছে, মন্দিরে দেবতা না অন্তরে খুঁজো তারে, মন্দিরে দেবতা না অন্তরে খুঁজো তারে, প্রাণের দেবতা প্রাণেই রয়েছে, দেখো না খুঁজিয়ে তারে, মন্দিরে দেবতা নাই অন্তরে খুঁজো তারে। বাবা, এই গানটা কি নাটকেই আছে? আচ্ছা, এটা রচনা নাই। আচ্ছা, এই যে গানটা শোনাইলা এখন, এটা আমাদের বা যে প্রেক্ষাপটে বা যে পরিপ্রেক্ষিতে গানটা গাওয়া হয়েছে, লেখা হয়েছে, এটা একটা ধর্মীয় কুসংস্কার বা ইত্যাদির এটা সমাজচ্যুত করছে, এই ধরনের একটা ইয়েতে তোমরা যে যাত্রাপালা বা নাটক করছো তুমি, থিয়েট্রিক্যাল যাত্রা, তো শিল্পী তৃপ্ত করিয়া আমাদের একটা সংস্থার নাম ছিল। সেই সংস্থার পরিচালক ছিলেন প্রদ্যুৎ দাস। উনি অ্যাকচুয়াল পাতাকান্দির মানুষ, তিনি শেষ পর্যন্ত করিমগঞ্জে উনি বাসা করছেন। এই শিল্পী তৃপ্ত যেখানে আমাদের বেশ ভালোভাবে একটা ছিল, অনেক বই আমরা করছি, থিয়েট্রিক্যাল যাত্রা এইরকম করছি। এই যে নাটকগুলো তোমরা ইয়ে করতে হয়, নির্বাচন করতে হয় যাত্রাপালা বা নাটক, এটার ইয়েটা কিতা থাকবে, যে কি ধরনের নাটক? আমি এটা বেশিরভাগই থাকতো আমাদের সামাজিক, যাকে বলে সামাজিক এবং বর্তমান পরিস্থিতির উপরে সেই নাটকগুলি থাকতো, যে আমাদের সমাজ ব্যবস্থায় কি কি দোষ ত্রুটি আছে সেগুলিকে আমাদের মুছাইতে হবে, এরকম একটা শিক্ষণীয় ব্যাপার, লোকশিক্ষার ব্যাপার থেকে এই ধরনের নির্বাচন করতে হয়। তোমার এরকম মানে
না যাত্রাপালা বা নাটকের নাম মনে আছে তোমার এই ধরনের? আছে কিছুটা কিছুটা, অনেকটা তো মনে নাই। মনে নাই, যেমন এটা যদি কইতে পারো যে তুমি কি ধরনের এখানে করছো এই ধরনের যাত্রাপালা, যেটা একদম সরাসরি সামাজিক ইয়ের উপরে ইয়ে করা, আঘাত করা, সংস্কার, একটা কথা বলছি, অন্যায় অবিচার, এইরকম তো অনেকগুলি বই আছে, আমি সব বই নাম এখন বলতে পারবো না, আমি কিন্তু ওইগুলি ছাড়া তো কোনো মনে পড়তেছে না ঠিক ঠিক। তবে কয়েকটা বই আছে, যেমন ধরো এই তোমার এই ঠাকুর রামকৃষ্ণ বইটা আমরা করছি। যেমন আপনার এই একটা কি বলছে, এটাই আমরা যাত্রা করছি। এবং গুলাবাবু করে একজন মানুষ আছে, সে একজন ইয়ে করছে। রামপ্রসাদ বইটাও আমরা করছি, রামপ্রসাদের অভিনয় আমি নিজে করছি, এবং এটা প্রচুর সুনাম কামাইছে এই রামপ্রসাদের পাঠটা দিয়ে। এরপরে ধরো এই যে বললাম যে মানুষ যে বইটা, এই বইটার মধ্যেও এটা অনেক কিছু, অনেক কথাই সামাজিক, এবং এটা আমাদের পরিবর্তনের প্রয়োজন এবং আমাদের কী কী দুষ্কৃতি আছে সবগুলো এই মানুষের মধ্যেই আছে, থাকছে। এছাড়া আমরা আরো অনেক বই করছি, সিরাজউদ্দৌলাতে এটা তো প্রায় করা হয়েছে, ঐতিহাসিক। কখনো তুমি মনে করো যে যাত্রাপালা কখনো আমরা এখানে প্রাসঙ্গিক বা করা যেতে পারে এই ধরনের বিভিন্ন সমস্যা নিয়ে? এখন একটা প্রশ্ন আছে এই সব ব্যাপার নিয়ে। মানুষ, আমি জানি না যে এখন ধীরে ধীরে মানুষগুলি এখন মেশিনের মতো হইয়া যাইতেছে, মেশিনারি ইয়ের মতো হইয়া যাইতেছে, এবং পাশ্চাত্য জগতের যে চিন্তাধারা, এই তাদের চিন্তাধারা হচ্ছে এখানের মানুষগুলিকে মানে মানে তার ব্রেইনটাকে মানে একেবারে ওয়াশ করে দিয়েছে। এই ওয়াশ করছে টিভির মাধ্যমে। এখন গরম হয়ে হয়ে মানুষের নানান রকম নাটক টাটক দেখতে পারতেছে, কিন্তু আবার একটা জিনিস লক্ষ্য করতেছি, টিভিতে যে শুধু খারাপ করতেছে তা নয়, বাংলাদেশ থেকে টিভি যে সমস্ত দেখাইতেছে এটাতে মাঝে মাঝে আবার যাত্রা দেখায়, যাত্রা অভিনয়গুলি দেখায়, এগুলি কিন্তু আমাদের কাছে ভালো লাগতেছে। আর আমাদের এখানে যে যাত্রা করবো আমরা ভাবছি যে আমরা যাত্রাটারে আবার চালু করাবো, সেই যাত্রা করানোর মতো যে মানে পরিবেশ, সেই পরিবেশটা আমরা সৃষ্টি করতে পারতেছি না, এটা আমাদের ব্যর্থতা, এবং মানুষের জন্য হয় না। এখানে তুমি যখন প্রথম পাধানালিতে যাত্রা কত সালে প্রথম দেখছো বা শুনছো হয়েছে পাধানালিতে প্রথম যাত্রাপালা হইতেছে, কত সালে মনে আছে তোমার এরকম কিছু? তখন তো আমি ক্লাস 8-9 ছাত্র, আমরা বাগিয়ে আইতাম, পড়াশোনা বাদ দিয়ে বাগিয়ে আইয়া যাত্রা দেখবার লেগে, ওই একদম ত্রিমুটি পর্যন্ত গেছি আমরা, বুবরিঘাট গেছি যাত্রা দেখবার লেগে। এরপরে পতাকান্দিতেও এরা পুরানা মানুষ যারা ছিল এরা যাত্রাটা, এরপরে আমাদের একটা রেশা ঢুকলো, আমরাও এই ঢুকলাম এটার মধ্যে। এখানে কোনো থিয়েটার সম্বন্ধে তোমার কোনো ধারণা আছে যেখানে থিয়েটার হয়েছে? বা হ্যাঁ, অনেক থিয়েটার হয়েছে। থিয়েটার ওইখানে যে চতুরঙ্গ নাট্য সংস্থা আছে বা আরো তোমার ভাতৃসংঘ আছে, এরা থিয়েটার করছে। এর আগে ধরো এটা পরবর্তী, এটা হলো পরবর্তী প্রজন্মের, তোমরা পরের যারা আছে তারা। তুমি যেমন যাত্রাপালা পাইছো, এর আগে কোনো থিয়েটার তুমি শুনছো না যে এখানে হয়েছে? না, এরকম কিছু শুনছো না। আচ্ছা, তুমি এখানে কবে জানছো যে এখানে 59-এর পরে? 59-এর আগের থেকে এইগুলি চলতেছে যাত্রাটা। 59-এ তো আমরা ডাইরেক্ট ঢুকে গেলাম ব্যক্তিগতভাবে ইয়েতে ঢুকছো। তুমি যে যাত্রা বা সঙ্গীতের সঙ্গে যাইছো, তুমি প্রথম অভিনয়ের মাধ্যমে আইছো না তোমার গানের মধ্য দিয়া এই তোমার পরিচিতি, কোনটা তোমার প্রথম? একটা কথা বলি, দুইটা সত্তা তোমার পাশাপাশি। আমি একটা কথা বলছি যে সঙ্গীতটা তো আমার ইনবর্ন, জন্মগত। পরবর্তীকালে গ্রামার টাকার শিকার জন্য আমার হয়তো উস্তাদ ধরতে হয়েছে। আমি করিমগঞ্জে আসিল, আমার উস্তাদ পাতাকান্দিতেও আসিল। এর পরবর্তীকালে তো কলকাতাতে গিয়া সুকুমার গঙ্গোপাধ্যায়ের কাছে তালিম দিলাম, এবং নানান সঙ্গীতের দিক দিয়ে অন্য লাইন। আর যাত্রাতে আমি আসছি আমার মানে আনন্দের মানে তাগিদে, আমার মনের তাগিদে। এটাই বলতে চাই, তোমার সঙ্গীত জীবনটা শুরু হয়েছিল যাত্রা আগে না? যাত্রা তুমি ওই যে সঙ্গীত চর্চাতে যাইছো, এটা তোমার এই ক্ষেত্রে তোমার উৎসাহ কে দিছে, উদ্দীপনা কে দিছে, বা কোনো কেউ কাছ থেকে উৎসাহ পাইছিনি, বা এমনি দেখতে দেখতে তোমার এরকম কোনো যাত্রা না সঙ্গীতে? যেহেতু তুমি সঙ্গীত আগে শুরু করছো। আচ্ছা, তখন একটা কথা বলছি, আমি যখন ওই স্কুলের জেনারেল সেক্রেটারি আসলাম। কোন স্কুলে? ওই মডেল হাই স্কুলে। আচ্ছা, তুমি জেনারেল সেক্রেটারি। তখন এই সাবি সুবি সব আমার কাছে থাকতো, যেন রিহার্সেল হতো। আচ্ছা, এই সুধা
ধর উনি একজন বদরুল ছিলেন, এখানে জামিনদার মাইয়া খুব ভালো গান গেত, কল্পনা বা এখানে আরো বহু শিল্পীরা ছিলেন, সংগ্রাম টংগ্রামেরা সবাই ছিলেন। এরা আমার কাছে থাকতো সাবি, তারা এখানে সারাটা দিন কষ্ট করিয়া তোমার আমার কষ্ট দিত। আমি অত দূরে আবার যাইতে হইতো হাঁটিয়া 3-4 মাইল, তখন তো গাড়ি ঘোড়ার অত ব্যবস্থা ছিল না, 4 মাইল জায়গা আমার হাঁটিয়া যেতে হইতো। রাত্রের বেলা আমি গিয়ে পৌঁছতাম, তাদের এখানে মিষ্টি টিষ্টি খাওয়াইয়া দরজা বন্ধ করিয়া তারপরে আমার দেখতে হইতো রিহার্সেল। তো আমি একদিন আগে বলছিলাম যে একটা গানকে এতবার দিতে হয়, তখন ওই কল্পনা আমাকে বলছিল যে এটা সম্বন্ধে তুই কিতা বুঝবি, আমার সঙ্গেরই ছাত্রী, সঙ্গে পড়তাম, আমি এইগুলি কি বুঝবো। আমি তো তোমরা যে করতেছো একবার শুনিয়ে তো আমি শিখে লাইছি, বান্দরের কাম গাচ্ছিরা না, এইবার কম্পিটিশন আমি গাইবো, দেখবো তুই কিতা করো। ওইরকম একটা জিদাজিদি করি। তখন রবীন্দ্রনাথের 25শে বৈশাখে কম্পিটিশন হইতো, বা নানান ধরনের অনেক ফেস্টিভ্যালে আমরা এখানে হইতো আর কি, কালচারাল, তখন যেটা হয় না আগে হইতো। তো আমি প্রথমে একখানা গান শিখছিলাম, ফার্স্ট রবীন্দ্রসঙ্গীত যেটা শিখছিলাম, এই পরমেশ বাবু বলি একজন মাস্টার ছিলেন আমাদের, তিনি ভালো সঙ্গীতজ্ঞ ছিলেন, এখানেই বাসা ছিল করিমগঞ্জে, পাতাকান্দিতে। উনি এখন বর্তমানে আছেন বোধহয় খুব সম্ভবত নবদ্বীপে। তো তার কাছ থেকে আমি একটা গান শিখছিলাম, কে বলে যাও যাও আমার যাওয়া তো নয় যাওয়া, একটা গান রবীন্দ্রনাথের। হ্যাঁ না, এইগুলি মানে এই গানটাই প্রথমে আমি গাইছিলাম এখানে এই কম্পিটিশনে। গান থেকে প্রথমে এই ফার্স্ট প্রাইজ লইয়া বলছি, আরে একটা উৎসাহ জাগলো, আরে এটা তো একটু চেষ্টা করলেই পাওয়া যায়। এরপরে দেখা গেল আমি বিভিন্ন অনুষ্ঠানে আমি ফার্স্ট প্রাইজটা পাই। তখন কল্পনাকে বলছিলাম, কি খবর তোমার, তুমি তো আর পাও না, ও তো আমারও পাইতে হয়, কম্পিটিশন তো হাইরা যায়। এই যে তুমি গানের ইয়েতে ঢুকলা যে বাইলায়, এই যে গানটা যে তুমি কোন সময় ভাড়াতে চর্চা করছো নি, বা কেমনে এই ইয়েটা তুমি করলে? আমার হেরিডিটি আছে, ওইটাই জানতে চাই। আমার বংশগত সবাই গায়ক। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আমি বললাম আমি ইনবর্ন, আমি জন্মগত, আমার জন্মগত। কিভাবে তোমার বাবা বা মা? বা আমার বাবা তো একজন ভালো ওস্তাদ ছিলেন। আচ্ছা আচ্ছা, নাম কি আসতে? ললিত কৃষ্ণ প্রকাশ। আচ্ছা, উনি খুব ভালো গান গাইতেন, আমার কাকাও খুব ভালো গান গাইতেন। কোন জায়গাতে? এখানে আমরা ইনবর্ন। আচ্ছা, ময়নাতে। তারপর আমার বোনেরা গান গাইতো সবাই, এরা তো সব বিয়ে টিয়ে হয়ে যায়, অনেক মারাও গেছেন। আচ্ছা, এরা ভালো গান গাইতো। এদের না শুনি তো আমি তো শিখতাম, বাবা গাইতেন তো আমি শুনতাম, শিখতাম। তো শেষ পর্যন্ত তো আমার এই গানের মধ্যে দিয়ে নেশা হয়ে গেল। তারপরে রেডিও প্রোগ্রাম, এটাগুলি আগরতলা, শিলিগুড়ি, এরপরে গুয়াহাটি, এগুলি তো করলাম। শিলচর রেডিও স্টেশন হওয়ার আগে এইগুলি তো করলাম। অনেক যারা আমাদের ভুবেন হাজারিকা আমার কান্দে ধরে ধরে গান গাইলাম, আমারও শিখাইলাম, আমিও গাইলাম ওনার সঙ্গে অনেক ইয়েতে, মানে করিমগঞ্জে বা অন্যান্য জায়গাতে আমি ওনার সঙ্গে গান গাইছি। ওনার সুর, ওনার সব কিছু উনি আমারে খুব ভালো পাইতেন। এইভাবে দিন কাটলো। এরপরে তো আমি কিছু ঢুকে গেলাম, গিয়া আমার মনে জাগলো যে আমার তো একটা চিন্তাধারা হয়েছিল যে আমি একটু বাম ঘেঁষা মানুষ, যার কারণে এই গানগুলি আমার ভালো লাগতো। জাগরণী মূলক গান যেগুলি, আত্মগঠনমূলক যে গানগুলি, এগুলি গান প্রায় আমি গাইতাম। এরপরে রবীন্দ্রসঙ্গীত গীতা ভুলিয়ে গেলাম। এরপরে তো লোকগীতির পর্যায়েও গেল। এরপরে আমি এখন তো আমার মাতৃসঙ্গীত রাগের উপরে আমি সুর করি, এখন সুরকার সব। তোমার তো অখণ্ড মন্ডলীর সঙ্গীত সুর আছি, তাওতেও আছি। অখণ্ড মন্ডলীর সঙ্গে তো আমি আছি জড়িত। তোমার লং প্লেটে আছে, ইদানিং ক্যাসেটও একটা বাইরে এসেছে, বাবা মনির আমার করা সুর, বাবা মনির গান, স্বামী স্বরূপানন্দ লিখিত। এটাকে আমরা স্বরূপানন্দ সঙ্গীত করে জানি। এই গানগুলিও আমার অনেকগুলি গান আছে। এই যে প্রজন্ম, এই যে পরবর্তী যে প্রজন্ম তুমি দেখতেছো, আগের যে ধরনের চর্চা নাটকের ক্ষেত্রে বা যাত্রার ক্ষেত্রে বা নাটকের ক্ষেত্রে, এই প্রজন্মের ক্ষেত্রে তুমি তার থেকে বেশি হইতেছে না কম হচ্ছে? কি ধরনের তোমার? অনেক কমে গেছে, অনেক কমে গেছে। আগের যে উৎসাহ উদ্দীপনা বা এত কষ্ট করে আমরা আসতাম, এই যে আইতে হইতো এখানে রিহার্সেল, এখানে রিহার্সেল হইতো। ভারত সেবক সমাজ করে একটা পূজা ছিল, এখানে আমরা রিহার্সেল দিতাম। এখানে আমাদের কষ্ট করে আইতে হইতো, এবং ওই স্কুলে আমরা রিহার্সেল দিতাম, মডেল হাই স্কুল। তো এই যে এখন তো মানুষের ঘর থেকে ডাকিয়ে বের করা যায় না, এই তো অলসতা মানুষের মধ্যে আছে এখন। মানে সেই আগের যে উদ্দীপনা, আগের যে চিন্তাধারা, আগের যে আনন্দ, সেটা মানুষের অর্থনৈতিক চাপেই হোক আর সামাজিক উৎপীড়নতার জন্যই হোক, দায়ী কে আমি জানি না, তবে সেই আনন্দগুলি আজকে বিলুপ্ত হয়েছে। ওইগুলিকে আমরা পুনর্জাগরণের জন্য
আমরা চেষ্টা করতেছি। এই লোকসংস্কৃতিটাও নষ্ট হয়ে গেছি, এটাকেও আবার মানে সুন্দর করিয়া তোলার জন্য আমরা একটা লোকমঞ্চ সৃষ্টি করছি এখানে করিমগঞ্জে। আস্তে আস্তে আমরা এই পাতাকান্দিতে এই ব্লক লেভেলে আমরা কমিটি করে আমরা যাইতেছি, যাতে লোকসংস্কৃতিটা এখনও মানুষের কাছে পৌঁছে, অ্যাকুরেট জিনিসগুলি যাতে মানুষে পায়, সেই জিনিসের জন্য আমরা গ্রামেগঞ্জে ঘুরতেছি। অরিজিনালিটি যেটা, এটাকে বজায় রাখিয়া কাজ করার চেষ্টা করতেছি, এবং এটা হয়তোবা আগামীতে একটা সুন্দর দৃষ্টান্ত আমরা পাবো। আমার রইল যে তোমার যে যাত্রা করা, নাটক করা বা এই গানগুলা করা, কোনো লিখিত কোনো তার তথ্য তুমি সংগ্রহ করে রাখছো নি করে তুই করায়, এই ধরনের কোনো লিখিত রাখছো নি করে থেকে নাটক করছো কি নাটক? এটা কোনো লিখিত নাই, এখন যা আমার মনে হইতেছে তাই করতেছি, আমি কোনো লিখিত এটা একটা রাখার প্রয়োজনীয়তা মনে করি যেটা নিশ্চয়ই এখন বুঝতেছি, আগে বুঝি নাই, এখন বুঝতেছি এটার যে প্রয়োজনীয়তা আছে। আমি বুঝতেছি যেটা আমার স্মৃতিশক্তির মধ্যে আসে সেই আমি লিখে রাখি বর্তমানে। ওইটাই থাকবো যে আগামী প্রজন্মের কাছে যাতে। আমি নাটকও লিখছি তো, আমি এই যে ছোটখাটো নাটক লিখছি এইগুলি উপস্থাপনার জন্য, মানে এই যে নাটকগুলি লেখা, এই নাটকটাও কিন্তু একেবারে আমি আর 2-1 ভালো মানুষকে দেখাইছি যারা বুঝে, যারা একটু শুদ্ধ উদ্যোগ করিয়া দিছে। অনেক সময় হয়তো বা আমার সেই জ্ঞানের অভাব থাকতে পারে লিখতে গেলে, তো আমি লেখছি 1-2টা নাটক আমার আছে নিজস্ব লেখা, এগুলি বাস্তব ঘটনার উপরে নাটকটা, একটা সমাজের ব্যবস্থা, মানে ধনী দুই শ্রেণীর যে গরিবের মধ্যে যে একটা ঘটনা, এবং একটা গরিবের শিক্ষিত মেয়েকে বিবাহ করার পরে এই যে ধনী পরিবারের যে ছেলে এই যে আনিয়া যে কষ্ট কীভাবে দিতেছে, এটা একটা বাস্তব ঘটনাগুলিকে আমি নাম বদলাইয়া আমি তুলিয়া ধরছি, এবং এগুলি পড়লে পরে কান্দায় এরকম একটা ঘটনা ঘটছেও আমরা চোখের সামনে। আমি এরকম যে তুমি এইগুলা যাতে ওখান থেকে তথ্যগুলা সংগ্রহ করে রাখো, যাতে আগামী প্রজন্মের কাছে এইগুলা অনেক বেশি মূল্যবান। এখানে যারা নাট্য চর্চা করে বা সঙ্গীত চর্চা করে সঙ্গে যারা জড়িত, যারা রাজনীতিতে বিশেষ দরকার হইব, অনেক গবেষণামূলক কাজেও দরকার হইব। এটা থাকবে যে তুমি যাতে এই জিনিসগুলা, যেহেতু তুমি এখন পর্যন্ত, আচ্ছা তোমার সর্বশেষ যাত্রা অভিনয় তোমার মনে আছে কোনটা? সর্বশেষ কবে অভিনয় করছো যাত্রা অভিনয়, কোন জায়গাতে করছো? তো 5-6-7 বছর আগে আছে। আচ্ছা, এটা ওই করিমগঞ্জে করছিলাম আমরা, শিল্পীতীর্থ বললাম ময়না থেকে, মানে খানাগার থেকে না, করিমগঞ্জের দল। আচ্ছা, শিল্পীতীর্থ, সেখানে একটা বই করছি, কিন্তু একটা গায়কের পাঠ ছিলাম। ওই তোমার শেষ? ওইটাই। তোমার অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার জানাই। আমার কথাগুলি সংগ্রহ করায় এবং আমার কাছে, আমি ক্ষুদ্র একটা ব্যক্তির কাছে আইসা যে কষ্ট করতেছি, ক্ষুদ্র ব্যক্তি বিশাল, আমরা তার জন্য আমি তোমারও ধন্যবাদ জানাই। বিশাল দায়িত্ব। গান শুনাইলাম, শেষ হয়ে আমরা শেষ হয়েছে না, তোমার গানটা শুনতাম চাই আর কি। এটা মানে স্বামী স্বরূপানন্দের লেখাই একটা গণগীতি আমি শুনেছি। উদ্যত পৌরুষে জেগে ওঠো ভাই, 15 বছর আর দেরি নাই। উদ্যত পৌরুষে জেগে ওঠো ভাই, 15 বছর আর দেরি নাই। দিকে দিকে অবিচার, দুর্নীতি অনাচার, ঘরে ঘরে আঁকতে অক্ষম হাহাকার। দিকে দিকে অবিচার, দুর্নীতি অনাচার, ঘরে ঘরে আঁকতে অক্ষম হাহাকার। চাহিয়াজি সকলের নির্মূল প্রতিকার, চাহিয়াজি সকলের নির্মূল প্রতিকার। সত্যের প্রতিষ্ঠা চাই, সত্যের প্রতিষ্ঠা চাই, সত্যের প্রতিষ্ঠা চাই। তোমরা অবসর আর দেরি নাই, উদ্যত পৌরুষে জেগে ওঠো ভাই, তোমরা অবসর আর দেরি নাই। মিথ্যার সাথে যারা মিত্রতা করিল, দুঃখীর মুখের গ্রাস নির্ভয়ে ভরিল। মিথ্যার সাথে যারা মিত্রতা করিল,
মুখের গান নির্ভয়ে হরিল, তাহাদের আর ক্ষমা নাই, তাহাদের আর ক্ষমা নাই, তাহাদের আর ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই। সবার সুখের তরে অকম্প পদ ভরে, সবার সুখের তরে অকম্প পদ ভরে, আয় সম্মুখে ছুটে যাই, আয় সম্মুখে ছুটে যাই, আয় সম্মুখে ছুটে যাই, ছুটে যাই, ছুটে যাই। তোমরা অবসর আর যেতে নাই, উদ্যত পৌরুষে জায়গায় ওঠো ভাই। আর যেতে নাই। আমি আইসলাম আপনারা কিছু জানতে, আপনার কাছ থেকে হ্যাঁ আপনার কাছে কিছু জানতে আইসলাম আমি। কিতা দিদা আপনি কোন সময়, আপনি তো নাটক করতা, যাত্রা করছুন, নাটক করছুন, কোন সময় থেকে এইসবের লগে জড়িত কিছু কইতে পারবানি? মনে আসেনি আপনার? কবে নাটক করছুন প্রথম, কোন কোন জায়গায়? নাটক করছে হ্যাঁ হ্যাঁ, ওইটা একটু জানতে আসলাম। ইয়র বিসর্জন প্লে। হ্যাঁ হ্যাঁ কবে এটা জানো, কইতে পারেন? বিসর্জন প্লে তো আমার বিয়ার আগের জানি কবে কত। আমি গোবিন্দ মানিকের পাঠ নিয়েছিলাম। ও গোবিন্দ মানিক। কোন জায়গা করছুন? আমি গোবিন্দ কোন জায়গাতে করছুন? হ্যাঁ কোন জায়গাতে করছুন? পাথারকান্দিতে না অন্য জায়গায়? ইয়ত করছে সিলেট। সিলেট? সিলেট ইয়র মাঝে করছে হ্যাঁ ওই যে ইয়র নাট মন্দির। হ্যাঁ নাট মন্দির। কি আদেশ মহারাজ, কি আদেশ মহারাজ, হ্যাঁ ক্ষুদ্র ছাগ শিশু দরিদ্র বালিকার স্নেহের পুত্তলি তারা নাকি কেড়ে আনিয়াছ মায়ের কাছে বলি দিতে। এ দান কি নেবেন জননী প্রসন্ন দক্ষিণ হস্তে। কেমন জয় সিংহ ষোলতা বাগচি কইন একটু কইন। কেমন জানিব মহারাজ, কোথা হতে অনুচরগণ আনে পশু দেবী পূজার তরে। হ্যাঁ গা, কেন তুমি কাঁদিতেছ? আপনি নিয়েছে যারে বিশ্ব মাতা, তার তরে ক্রন্দন কি শোভা পায়। তখন অপর্ণায় কইব, কে তোমার বিশ্ব মাতা? মোর শিশু চেনিবে না তারে। মহারাজ শাবক জানে না সে আপন মায়েরে। আমি যদি বেলা করে আসে, খায় না সে তৃণদর, দেখে দেখে চায় পথ পানে। নিয়ে এসে ফিরে তারে ভিক্ষা অন্ন কয়জনে ভাগ করে খায়। আমি তার মাতা। মহারাজ আপনার প্রাণ অংশ দিয়ে যদি বাঁচাইতে পারিতাম দিতাম বাঁচাই। মা তাহারে নিয়েছে, আমি তার আর ফিরাবো কেমন? মা তাহারে নিয়েছে, মিছে কথা, রাক্ষসে নিয়েছে তারে। তাহলে আপনি কত সালে কইতে পারবানি, কত সালে প্রথম নাটক করছেন? কত সালে? আমার বিয়ার আগের কথা। বয়স তখন কত আছিল? 20-21-22। আপনি সিলেট নাট মন্দির, সিলেট? নাট মন্দির সিলেট। সিলেট। আপনি পাথারকান্দিতে কবে আইছেন? পাথার রেফারেন্ডামে। রেফারেন্ডামে মানে 46 ইংরেজিতে না তারপরে? 46 আমি ম্যাট্রিক পাস করলাম 46-এ সিলেটে। হ্যাঁ আচ্ছা 46 এর পরে আমরা আইছেন। পাথারকান্দিতে আইয়া প্রথম আপনি কবে নাটক করছেন বা যাত্রা করছেন, কিতা করছেন আমার একটু কইন। নাটক করছেন? পাথারকান্দিতে আমি করাইছি না, আমি করাইছি হ্যাঁ সোনার হপন।
সোনার হপন কইয়া এটা কি বাংলাতে না বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষায়? হ্যাঁ বাংলাতে না বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষায়? আমার মণিপুরি ভাষা, বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষায়। মণিপুরি ভাষা। আচ্ছা, সোনার হপন কার লেখা ছিল এটা? আমি লেখছি। আপনি লেখছেন কিসের উপরে? বিষয়বস্তু কি আছিল? বিষয়বস্তু আছে যে যে বাপ যে সে সে একটু যোগেশা আর কি, বেঙ্গলি মানে অন্য জাতের যোগেশা হ্যাঁ ফটে গেছে। হ্যাঁ আর মা হয়েছিল শোভা। হ্যাঁ তো কইল সে চাইছে যে যে আমার অল ইন্ডিয়া একটা কনফারেন্স হইব, কনফারেন্স আমরা ডাইরেক্টর আইব, আমি একটা পার্টি দিব। বেশ ভালো তো পার্টি দিব। মধ্যে মধ্যে আমার 1 গ্লাস জল দাও তো, মানে বাসা লাগা তার কবি আছে সে নিয়ে দিল। তবে তবে আরেকটা কথা, তোমার সঙ্গে আমার একটা আছে বলে কি তা যে আমি পার্টি দিব, কাজে তুমি যখন পরিবেশনটা তুমি করবো, ব্যস্ত করবো। তো একটা কথা পরিবেশন করবা, কিন্তু তুমি আমরা ওই টুকরা টুকরাই না, আমি যে কুসুমি রঙের যে শাড়ি এটা আনছি সেইটা পরিয়া তুমি করবো। বলে না দেখো আমার আমার দেশের ড্রেস নাইনি, বিদেশ থেকে তারা আইব, কত দূর থাকে, তারা আসুক, আসে দেখুক আমরা যে ভারতে যে বিষ্ণুপ্রিয়া মণিপুরি জাতি বলে একটা আছে, সেটা না না এটা আমি পছন্দ করি। হতো দেখো এইরকম মানুষের এই অবস্থা হয়, কাক যে যেরকম নিজের দল ছাড়িয়া ময়ূর পুচ্ছ পাইয়া ময়ূরের দলে গেছে, এসে ময়ূরের দলে কারা ঢুকতে দিল না, ইয়েও দিল না, তারা খেতাই দিল যে তুমি কা কইয়া তুমি ময়ূর পুচ্ছ আর ময়ূরও তারা দিতে। অর্থাৎ নিজের ভাষা নিজের ঐতিহ্যরে ধরিয়ে রাখা, এটাই তো আপনার মেইন ইয়ে ছিল, নিজের ঐতিহ্য নিজের সংস্কৃতি। এটাই আপনি একজন বিষ্ণুপ্রিয়া ভাষাভাষী মহিলা হইয়াও আপনি, আমরাও দেখছি, আর আপনিও অনেক বাংলায় আবৃত্তি করছেন, নৃত্যনাট্য পরিচালনা করছেন এবং নিচে নাটকও করছেন বাংলা ভাষায়, এবং বাংলা ভাষায় আমি খুব সুন্দর উচ্চারণ আপনার। এইটা কেমনে আয়ত্ত করলা, কিভাবে আয়ত্ত করছেন আপনি এত বাংলা সুন্দর? ভাষায় কার্তিক আমরা কনস্টিটিউয়েন্সি সঞ্চয় আমার তারা করছে স্বাধীনতা দিবসে, আমরা তারা করছে সমস্ত বাহিরের মানুষ আইয়া আমার একটা বিরাট আমার তারা রিসেপশন করছে, যে তাই স্বাধীনতা দিবসে আমরা রাজু মাস্টার লুৎফুল রাসব লুৎফুল দিদি আমার মাথার মধ্যে একটু শান্তি মালায় 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 একেবারে। আর সোনার হপন, এছাড়া আর কোনটা করছেন আপনি? কোন সোনার হপন আমি লেখছিলাম। থিয়েটার কবে করছেন? পাথারকান্দিতে সোনার হপন থিয়েটার আটটা কুম্বাকা করো, সোনার হপন তো বিয়ার পরে সোনার হপন ছাড়া তিয়ার কুম্বাকা করো, থিয়েটার বুলের গা আমার আছে চড়া আছে, নায়ক আছে। আবার সোনার হপন ছাড়া আটটা কুম্বান করো। আর যেমন স্বপ্নে যেমন হ্যাঁ, যেমন বই পড়তে এমএ পরীক্ষা বই পড়তে ঘুমাই গেছে, আমার স্বপ্ন দেখা যেটা বিষ্ণুপ্রিয়া মা হয়েছিল আমার শিবানী, মণিপুরে তিলক পরিয়া আমার আইসে বলে যে বাবা তুমি আজ বাবার সোনা ডাকছে, মা তুমি কে? আমি বিষ্ণুপ্রিয়া, হ্যাঁ আমি বিষ্ণুপ্রিয়া। তখন দেখো সোনা, অন্যান্য যাত্রা কীরকম আমরা পালাই তারা আছে, আমি আর কয়দিন এরকম আমি আমার কেউ নাই,
অন্যান্য জাতে কত উপরে উঠছে আমরা থাকি, আমরা সব থাকি আমরা নাই। উঠতে পারতেছি। আমার লাইটটা তোমরা দলাদলি ফালাও, সব এক হও, এক হইয়া তোমরা করো। ব্যক্তিগত স্বার্থ বাদ দিবা, দেশের করার লাগিয়া করিয়া তোমরা করো। সময় আস্তে 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 যেমন তাই যাইব, তাই পরম করতে তাই Sunaro pun cara ada di theater kungan koro dawan make de এবার video kamera koro ar make de. এবার তারপরে করার পরে তারপরে আরো করছি তো করছি আপনারা প্রথম বানি প্লে, হ্যাঁ বানি প্লে, ঠিক আছে বানি প্লে বানি প্লেট কোন জায়গাতে করছেন? বানি প্লেতে আমি পার নিছি, সরস্বতীর পার নিছি। কবে করছেন এটা? হ্যাঁ, কবে করছেন? কোন জায়গাতে করছেন মনে আছে? আমার বিয়ার আগে। বিয়ার আগে? বিয়ার পরে কোনটা করছেন? পাথারকান্দিতে এই জায়গাতে? বিয়ার পরে বানি প্লে বারো এবে ওই গতে আমি যে করলাম বিয়ার পরে তো প্রমাণ করা। তুমি কইয়া দাও বিয়ার পরে তো বানি প্লে বারো আমার এলো না করইলে ওন মা তারপরে বিয়ার পরে আমি না আমি আমার মেয়েরা যা করাইছি। হ্যাঁ করাইছেন? হ্যাঁ হ্যাঁ, লক্ষ্মীশ্বরার সাথে, লক্ষ্মীশ্বরার সাথে আর রত্না হইল রত্না নামি তাই হয়েছিল রত্না। তারপরে নাটক করার পরে লক্ষ্মীশ্বর সাথে একটা ঝগড়া লাগলো, তখন মানে দুইজন লক্ষ্মী পেঁচক আর গুণমুড়ে আরটা কুঙ্গান করেছ তোমার 3 নাটক হ্যাঁ এটা বানি প্লে আরটা কুঙ্গান না আমিও করছি বানি প্লে। আর কোনটা করছেন? হ্যাঁ, আমি নিজে বানি প্লে। আর কোনটা করছেন? আরটা কুঙ্গান করেছ বলে আমিও পাহল আর কোনটা আমি জানি প্রথম তারা 4 জন মহিলা পাথারকান্দিতে প্রথম মণিপুরি বিষ্ণুপ্রিয়া মহিলা 4 জনে নাটক করছে, প্রথম থিয়েটার করছে। ওই অনেক টুকটু তোর ওরে মন্টু মাসি বললে কুঙ্গো তুমি পয়লা থিয়েটার পাথারকান্দিতে আরম্ভ করেছো রান্না গো ওরে টুমটু ময়ূর বোন কালিদাস পয়লা তুমি চাইরো গিয়ে আরম্ভ করেছো থিয়েটার ওনা করে হ্যাঁ, আমরা করছি সন্ত মাসে কালিদাস, কালিদাস আর মন্ত্র তুমি ওই রাজকুমারী আর আমি হইলাম সরস্বতী। তারপরে তারা কলো যে চলো আমরা মরতে, সেখানে আমরা 4 জন আর কুঙ্গো তি মন্টু মাসি আরটা কুঙ্গো নাঙালি নিসিং চারি গই পয়লা ফার্স্ট সন্তোষ, হ্যাঁ সন্তোষ, হ্যাঁ সন্তোষ বারাই কালিদাস এরা আমার কাবেরী কালিদাস আছে। সংলাপ মনে আছে নি আপনার? হ্যাঁ, ডায়লগ মনে আছে? সংলাপ কইছিলা যে পাঠটা মনে আছে? থিয়েটার ওয়ানোর সংলাপ ওটা মনে আছে তা বলে দাও বানি প্লে কই হ্যাঁ, আমিও বলি বানি প্লে আছে যে আমি সঙ্গীতের শ্রেষ্ঠ সুর বিনা তারে ফুটিয়ে তুলব বলে সেই কখন থেকে বসে আছে, কি করছি রে হংসরা, সেই কথাই তো বলতে যাচ্ছিল না। এই পেঁচাটা এসে আমার হুড়মুড় করে পড়লো, পড়ার পরে তখন ওই লক্ষ্যে কইল আমি তোমার বড় বোন আমি হব্বা কমান যে সাদে মাতলে ও সাদে মাত জগতে আমি শ্রেষ্ঠ, আমি মানে দিয়া তো ওই যে কি কত বয়স হইছে? সব দেয় তো। তালালি মামাসির বয়স কত হইছে কইতে পারবা? তোর বয়স কত আছে তা মাত হ্যাঁ এখন তো প্রায় 77।
77 বছর। কি ও 77 তো ওটা 85 না গো। হ্যাঁ 77 বলি যাবে। না না ধর 85 80ও না বল। ও 85 যাইও না উপেন্দ্র শর্মা। উপেন্দ্র শর্মা মর্যাদা বহুত বড় ক্ষীরদম তাহলে মাসি আপনি ছাড়াও আরো কে কে এই অঞ্চলের পাথারকান্দিতে নাটক করছে তার নাম আপনার মনে আছে? আছে নাই মাতে দে গীতা মাসি ওরে গীতা আরো আগে আরো আগে হ্যাঁ একদম তান সময়ের তান সময়েতে এটা তো তোমার সময় দাদা কুঙ্গ নাটক করেছিল তা ওইতো কাবেরী ইস তোর সময় আমার সময় না গো তোর সময় কুঙ্গ তোর লগে নাটক করেছিল তা পুরি যে লাগাইছিল না আর সন্তোষ মাসে হ্যাঁ আতা দে কাবেরীও আসেনি না না গো ওপে সন্তোষ মাসের সময় কাবেরী জড়মন আছে তো সন্তোষ মাসে তি আতাতে মন্টু মাসি মানে মন্টু বারো ইয়েতে তম্বি মাসি দে তম্বিও পেননি ওতে আতাতে কুঙ্গ বারো কানাডা কোন মাসি না মেসমশাই করতো নি থিয়েটার রাজপুত্র কোন বাবা মেসমশাই থিয়েটার করতো বাবাও করলো না ও ভগবান মারতে দেয় হ্যাঁ বাবাও করলো না লক্ষণর নাকি কি দা পাট বাবাই আমার বাবা ও কামাতে দে তান্তের অশ্বিনী জেঠা বা পাপিও যাও তার নাম মাতনে পাপি বাবু হ্যাঁ তাই তো বাল্মীকির পাঠ নেসলা আচ্ছা আচ্ছা বাবার না গানো মাত আর তার বাবা হ্যাঁ তার বাবা নেছে আমার বাবার নামটা কইও দেন কইতে পারতাম না আর সুকময় সিংহ বলিয়া মাত সুকুমার সিংহ লক্ষণের পাঠ রাম বারয় অশ্বিনী অশ্বিনী জেঠা বা রাম অশ্বিনী হইয়া একজন আছে এ নেছিল জোর পাঠ আর ঈশ্বরবাবু নেছিল জোর পাঠ রামের পাঠ আর সীতার পাঠ নেছিল বিদেশি হ্যাঁ মানসরের ফটিক জলে উঠল ফুটে আলোর শতদল দলে দলে মানসরের ফটিক জলে উঠল ফুটে আলোর শতদল হব্বা কমা দলে দলে ফুটল যে কম মানসরের ফটে উঠল ফুটে গন্ধ যে তার ছড়িয়ে পড়ে উন্মাদনায় নয়ন ভর আনন্দের বান ডাকেছে ওই চক্ষু ছল আপনি অনেক আবৃত্তি করতা আবৃত্তি একটা শোনাইন রবীন্দ্র আবৃত্তি যে করতা আবৃত্তি হান্তি করসত আবৃত্তি তো জানা মতে আবৃত্তি আন হুনা বলেন নিচ্ছরের স্বপ্ন ভাঙা ঠিক আছে আজি এ প্রভাতে রবির কর কেমনে জাগিল প্রাণের পর কেমনে জাগিল প্রাণের পর কেমনে উঠিল প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিছে প্রাণ ওরে উঠলে উঠিছে বাড়ি প্রাণের আবেগ প্রাণে বুঝিয়া রাখিত থর থর করে কাঁপিছে বুধ শিরা রাশে রাশে পড়িছে খসে ফুলিয়া ফুলিয়া ফেনি মেঘ গরজনে বরষা আসিবে মোদের নয়নে বসন্ত হাসিবে কুলে কুলে মোর ফুটিবে হাসে বিকশিত কাশ কুসুম হাসে দূরে দূরে কবু বাজিবে বাসে মুরছি পড়িবে মলয় দুরু দুরু মোর তুলিবে হিয়া শিহরিয়া মোর উঠিবে ওরে আজ আমি বাড়তে করলাম ওই যে আহ্বান মোর শুনিতে পাই কে আসিবে কে আসিবে কে আসিবি আয় তোরা জানি ওরে আজ কি গান গেয়েছিল পাখি
এসেছে রবি ছেড়ে স্বপ্ন 8 আছে মেঘদূত হ্যাঁ